ডিআর এসএসসি 2026 ব্যাচ তোমাদের গণিতের ধারাবাহিক ক্লাস নিয়ে আমি চলে আসলাম। ধারাবাহিকভাবে তোমাদের গণিতের সম্পূর্ণ সিলেবাসের উপর পর্যায়ক্রমে ক্লাসগুলো নিব। আজকে তার ধারাবাহিকতায় সেট ও ফাংশন নিয়ে শুরু করব। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। চিহ্নগুলোর সাথে আগে আমরা পরিচিত হই। প্রথমে যে চিহ্নটা দেওয়া আছে এটা হচ্ছে উপসেট, অর্থাৎ দেখতে এরকম। এটা হচ্ছে উপসেট। উপসেটকে যদি আমরা কেটে দিই তাহলে হবে উপসেট 9। তাহলে প্রকৃত উপসেটের মাঝ বরাবর কেটে দিলে প্রকৃত উপসেট 9। উপসেট আর প্রকৃত উপসেট এর মধ্যে সম্পর্ক কি বা এর সংজ্ঞা কি পরবর্তীতে আমরা আলোচনা করব। ফাঁকা সেট প্রকাশ করা হয় এই ফাই চিহ্ন দিয়ে অথবা দুইটা সেকেন্ড ব্র্যাকেট মুখোমুখি দিয়ে। অনেক ক্ষেত্রে আমরা আবার স্টাইল করে এরকম করতে যাই, এটা কিন্তু কখনো ফাঁকা সেটে প্রকাশ হবে না। এটা থেকে একবার এমসিকিউ আসছিল। এরপর সার্বিক সেটকে বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়। পূরক সেট হচ্ছে কোনো একটা সেট, এই সেটের উপর যদি আমরা সি দিই, সিটা হচ্ছে কমপ্লিমেন্ট, অথবা এ যদি প্রাইম দিই, এটা হচ্ছে পূরক সেটের প্রকাশ। সংযোগ সেট ইউ, ছেদ সেট উল্টা ইউ, সমতুল সেট যেন, এটাকে আবার ইংরেজিতে বলা হয় সাজ দ্যাট। অন্তর্ভুক্তি চিহ্নটা, এটাকে ইংরেজিতে বলা হয় বিলংস টু। আমরা যদি আবার এই বিলংস টুকে মাঝ বরাবর কেটে দিই তাহলে বিলংস টু বা অন্তর্ভুক্তি 9। এটা হচ্ছে অন্তর। এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। আমরা যখন পরবর্তীতে সংজ্ঞা সহ আলোচনা করব তখন এই জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে সামনে গেলেই। সেট অধ্যায়টাকে আজকের লেকচারে, যেটা পার্ট 1 শুধুমাত্র সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। যতগুলো আমাদের টপিকস আছে টপিক্সের সংজ্ঞাগুলো এবং উদাহরণের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করব। প্রথমত সেট কি? সেট মূলত আমাদের কোনো কিছু যদি সংগ্রহ হয়, অর্থাৎ কোনো কিছু সংগ্রহকে সেট বোঝায়। একত্রে পড়া, একত্রে যদি কোনো কিছু থাকে সেগুলোকে আমরা সেট বলতে পারি। অর্থাৎ আমরা যদি বাজার থেকে 5টা বই একত্রে কিনে নিয়ে আসি তাহলে এই 5টা বইকে আমরা একত্রে বলতে পারি বইয়ের সেট। মেলায় গেলাম, মেলা থেকে যদি আমরা 1 ডজন চুড়ি নিয়ে আসি তাহলে এই 1 ডজন চুড়িকে আমরা একত্রে বলতে পারি চুড়ির সেট। অর্থাৎ সেট হচ্ছে কোনো কিছু সংগ্রহ, বাকি কোনো বস্তুর সমাবেশ। একত্রে যদি থাকে সেগুলোকে আমরা একসাথে কি বলতে পারি? সেট বলতে পারি। সংজ্ঞাটা যদি দেখি, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। অর্থাৎ সংগ্রহকে, একত্রিত জিনিসগুলোকে একসাথে আমরা কি বলতেছি? সেট বলতেছি। আমাদের গণিতে সেটকে সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে আমাদের কি করতে হবে? সেটগুলোকে প্রকাশ করতে হবে। সাপোজ এই একটা সেট, এই সেটে আমরা যদি প্রকাশ করি তাহলে এই যদি আমাদের এই সেটের প্রকাশ হয় তাহলে এ হচ্ছে যে সেট এ, এটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে দিতে হবে। অর্থাৎ এ হচ্ছে এখানে সেট। আর এই যে সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে আবদ্ধ, এগুলো হচ্ছে প্রত্যেকটা তার কি উপাদান। অর্থাৎ সহজভাবে যদি বলি, সেটটাকে প্রকাশ করবো আমরা বড় হাতের অক্ষর দিয়ে, এবং এর যে ভেতরে অর্থাৎ ব্র্যাকেটের যে ভেতরে অংশগুলো আছে এগুলো উপাদানগুলো হবে কি হাতের দিয়ে? ছোট হাতের অক্ষর দিয়ে। অর্থাৎ এগুলো হবে আমাদের স্মল লেটার। আর সেট যখন আমরা প্রকাশ করব সেটা হবে ক্যাপিটাল লেটার। মনে থাকবে? তাহলে সেট প্রকাশ করব ক্যাপিটাল লেটার দিয়ে, আর উপাদানগুলোকে প্রকাশ করব অবশ্যই আমরা ছোট হাতের অক্ষর দিয়ে। এবং আমরা কি করব? এই সেটটাকে দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব। তাহলে এটা হচ্ছে আমাদের সেটের প্রকাশ। এবার আমরা একে একে সেটের প্রকারভেদগুলো জানার চেষ্টা করব। তার আগে আমি একটু সেট প্রকাশের পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করি।
প্রধানত দুই প্রকার পদ্ধতিতে আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি। অর্থাৎ সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুই প্রকার। আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে বা এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে সেট প্রকাশের পদ্ধতি কয়টি, তখন আমরা কি বলবো, সেট প্রকাশের পদ্ধতি আমাদের দুইটি। কি কি? একটা হচ্ছে গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। অনেক সময় চালাকি করে কিন্তু ইংরেজি নামগুলো দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা ইংরেজি নামগুলো মনে রাখবো। তালিকা পদ্ধতি ইংরেজি হচ্ছে রোস্টার মেথড বা টেবুলার মেথড, আর গঠন পদ্ধতি ইংরেজি হচ্ছে সেট বিল্ডার মেথড। ক্লিয়ার? এবার আমরা জানি যে সেট গঠন পদ্ধতি কি আর তালিকা পদ্ধতি কি। আমি এখানে একটা সেট দিছি এ, যেটার আমাদের উপাদান আছে x বিলংস টু n সাচ দ্যাট x স্কোয়ার গ্রেটার দেন 9। একটু আগে কিন্তু আমি এই জিনিসগুলোর সাথে পরিচিত করে দিচ্ছি যে এটার নাম হচ্ছে সাচ দ্যাট, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি আমাদের বিলংস টু। এই জিনিসগুলো তোমরা একটু বাসায় একটু চর্চা করলে ক্লিয়ার হবে, অথবা ভিডিও দেখতে দেখতে আস্তে আস্তে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখি আমাদের x বিলংস টু n x স্কোয়ার গ্রেটার দেন 9, অর্থাৎ কোনো একটা সেট, সেই সেটের উপাদানগুলোকে যদি সরাসরিভাবে উল্লেখ না থাকে কি উল্লেখ থাকে, সেটটার শুধু ধর্মটা দেওয়া থাকে। আবার বলি, যদি একটা সেটের সরাসরি উপাদানগুলো না থাকে, শুধু ধর্মটা উল্লেখ করা থাকে, তখন ওই পদ্ধতিটাকে বলবো আমরা গঠন পদ্ধতি। কারণ এখানে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা সরাসরিভাবে, শুধু ধর্মটা বলে যাচ্ছে। কি ধর্ম? যে এক্স একটা সেট যেটা আমাদের কিসের মধ্যে অন্তর্ভুক্ত, এন এর মধ্যে অন্তর্ভুক্ত। এই এনটা কি? এন হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এক্স এর মানগুলো এন এর ভিতর অন্তর্ভুক্ত। তবে কেমন অন্তর্ভুক্ত, সেটা বর্গ হচ্ছে 9 থেকে বড় হইতে হবে। আবার নিচে যদি আরেকটা উদাহরণ দেখি, বি একটা সেট, এখানেও কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে বা ধর্ম দেওয়া আছে। এরকম যে ধর্ম দেওয়া থাকে তাহলে সেটা কি গঠন পদ্ধতি। যেমন বি একটা সেট এক্স সাচ দ্যাট এক্স, সেই সেটটা কি 7 এর গুণিতক, 7 এর গুণিতক, এবং সেই এক্স এর মানটা হচ্ছে 0 থেকে বড় এবং 28 থেকে কি ছোট। এটাকে যদি আমরা সমাধান করি, 7 এর গুণিতক, গুণিতক মানে গুণের নামাতে পড়বো আমরা। 7 এর গুণিতক কি হয়? 7, 14, 21, 28, তাই না? আরও হয়, কিন্তু আমাদের এখানে সত্য বলে দিছে যে 7 এর গুণিতকটা অবশ্যই হইতে হবে কি 0 থেকে বড়, 28 থেকে ছোট অথবা কি সমান। তো আমরা দেখি এখানে তাহলে 7, 14, 21 এবং 28 এই তিনটাই আমাদের অ্যান্সার। আমি বিস্তারিত বলতেছি না, কারণ আমরা এগুলো পরবর্তীতে বিস্তারিত কী করব, আলোচনা করব। তাহলে এটাই হচ্ছে তার কি অ্যান্সার। এই যে উপাদানগুলো সরাসরিভাবে আমরা নিয়ে আসলাম, এটাই আবার কি আমাদের, এটাই আমাদের তালিকা পদ্ধতি। অর্থাৎ কোনো সেটের উপাদান যদি সরাসরিভাবে উল্লেখ থাকে, সরাসরিভাবে, তাহলে তাকে বলা হয় তালিকা পদ্ধতি। আর সরাসরিভাবে উপাদান উল্লেখ না থেকে যদি শুধুমাত্র ধর্মটা উল্লেখ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো গঠন পদ্ধতি। কারণ এখানে শুধু কোনো উপাদান ছিল না, শুধু ধর্মটা উল্লেখ করা ছিল, একটা সত্য দেওয়া ছিল। এরকম যদি সত্য জুড়ে দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা বলবো গঠন পদ্ধতি। আর যদি সরাসরিভাবে উপাদান দেওয়া থাকে, তাহলে তাকে আমরা কি বলবো, যদি সরাসরিভাবে উপাদান দেওয়া থাকে, তাহলে তাকে আমরা কি বলবো, তালিকা পদ্ধতি। চলুন ধীরে ধীরে আমরা বাকি সেটগুলো জানার চেষ্টা করি। এবার আমরা একে একে সেটের প্রকারভেদগুলো জানার চেষ্টা করি। আমি এখানে সংজ্ঞাগুলো তোমাদের জন্য সুন্দরভাবে লিখে দিয়েছি, কারণ তোমাদের আমি বারবার বলতেছি সংজ্ঞা এবং ছোট ছোট প্রশ্ন মিলে কিন্তু এবার 20 মার্ক থাকবে। অর্থাৎ 10টা প্রশ্ন থাকবে, 15টা প্রশ্ন থাকবে, 15টা থেকে আমাদের 10টা অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্ক করে 20 মার্ক, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই যে অধ্যায়গুলো করি না কেন, আমাদের সংজ্ঞাগুলো খুব ভালোভাবে মেমোরাইজ রাখতে হবে, কারণ এই সংজ্ঞাগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। ইভেন আজকে যেই জিনিসগুলো আমি পড়াচ্ছি, দেখবা এখান থেকে তোমরা 2-4 মার্ক কমন পাই যাবা। সেটের প্রকারভেদগুলো, সসীম সেট অর্থাৎ আমাদের ফাইনাইট সেটকে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। অর্থাৎ উপাদানগুলোকে যদি গণনা করে নির্ধারণ করা যায় তাকে আমরা সসীম সেট বলবো। এটা আবার কেমন? এ একটা সেট, এর উপাদান নিলাম আমি 1, 2, 3, 4, 5। তাহলে এখন যদি জিজ্ঞেস করি যে এ সেটের কয়টা উপাদান আছে, তোমরা কিন্তু অনায়াসে বলে দিতে পারবা 1, 2, 3, 4, 5, 5টা উপাদান আছে। তাহলে এটাকে আমরা সুন্দরভাবে গণনা করতে পারলাম না। এই যদি গণনা করতে পারি, তাহলে সেই সেটগুলোকে আমরা কি বলবো, সসীম সেট। এটা না বলে যদি আমি বি একটা সেট বলি, এখানে বললাম এ বি। এখন যদি বলি যে বি সেটে কয়টা উপাদান বলো তো,
তোমরা কি সুন্দরভাবে বলবা না যে এখানে দুইটা উপাদান, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এইভাবে যদি গণনা করে বলে দেওয়া যায় যে সেটকে, সেটাকে আমরা বলবো সসীম সেট। সসীম সেটের অপোজিট হচ্ছে আমাদের অসীম সেট। এই সেটটাকে কি করতে পারবো না, গণনা করতে পারবো না, অর্থাৎ গণনা করে নির্ধারণ করা যায় না। সংখ্যাগুলোর মধ্যে সহজভাবে কি একটার সাথে একটা সম্পর্ক আছে। এই পুরো লেকচারটাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সম্পর্ক আছে। তোমরা যদি একটা স্কিপ করো পরেরটা বুঝতে পারবা না, ঠিক আছে? ভালো করে মনোযোগ দিয়ে দেখবা, লেখার দরকার নাই, এবার পরবর্তীতে তোমাদের বইয়ে দেওয়া আছে অথবা পরবর্তী নোট করো, আগে বুঝো জিনিসগুলো। এবার দেখো অসীম সেট কাকে বলে। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কি পয়েন্ট, এখানে যায় না। এখানে কি পয়েন্ট কি, আমাদের গণনা করে নির্ধারণ করা যায়, এখানে যাচ্ছিল কিন্তু এখানে যাবে না। তাহলে যদি না যায় তাকে আমরা কি বলবো, অসীম সেট বলবো। আমি আবার একটা সেট নিলাম, এর উপাদান সংখ্যা নিলাম 1 2 3 4 5 ডট ডট ডট, আরও এই দিক নিলাম। এখন তোমরা বলো তো যে এই 5-এর পর এই যে ডট 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 দিছি, অনেকগুলো দিছি না, কতদূর পর্যন্ত আছে? এটা কি 1 লক্ষ পর্যন্ত, নাকি 1 কোটি পর্যন্ত, নাকি 2 কোটি পর্যন্ত, নাকি ইনফিনিটি পর্যন্ত, কতদূর পর্যন্ত আছে তোমরা কিন্তু জানো না, আমিও জানি না, ইভেন আমিও জানি না। সেক্ষেত্রে এই যদি সংখ্যাটা আমরা নির্ধারণ করতে পারি না, আমরা শুধুমাত্র 5 পর্যন্ত পারছি, কিন্তু পরবর্তীতে কত আছে এটা তো আমরা জানি না, এই ধরনের সেটগুলোকে কি বলা হয়, অসীম সেট। তাহলে যে সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায় না তাকে বলা হয় কি, আমাদের অসীম সেট। এবার আমরা আলোচনা করব ফাঁকা সেট নিয়ে, এমটি সেট। যে সেটের কোনো উপাদান নেই তাকে আমরা ফাঁকা সেট বলবো, অর্থাৎ সেটটার কোনো উপাদানই থাকবে না। এখানে একটা শর্ত দেওয়া আছে, শর্তটা হচ্ছে যে আমাদের এক্স একটা সেট যেটার মান হচ্ছে 10-এর থেকে বড় এবং 11 থেকে ছোট। তোমরা আপাত দৃষ্টিতে চিন্তা করো তো, এমন কি কোনো সংখ্যা আছে যে সংখ্যাটা 10 থেকে বড় আবার 11 থেকে ছোট? কারণ আমরা তো জানি যে 10-এর পরের সংখ্যাই হচ্ছে 11, স্বাভাবিকভাবে 10-এর পরের সংখ্যাই হচ্ছে 11। তাহলে এখানে কোনো সংখ্যা নেই, মাঝখানে কোনো সংখ্যা নেই, যেহেতু এটা কোন সেট হবে, ফাঁকা সেট। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমাদের 10-এর পরে তো সংখ্যা আছে তো, 10.1 হইতে পারে, 10.5 হইতে পারে, 10.7 হইতে পারে, আছে তো। কিন্তু না, এখানে সত্যি বলে দেওয়া আছে যে এক্সের মানটা অবশ্যই কি হইতে হবে, আমাদের স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনো কি হয় না, আমাদের ভগ্নাংশ হয় না। সেক্ষেত্রে আমাদের এটার কোনো আমাদের কি থাকবে না, এখানে উপাদান থাকবে না, সুতরাং এটা একটা ফাঁকা সেট। তাহলে এর মান হচ্ছে আমাদের কি, ফাঁকা সেট। ফাঁকা সেট কি, যে সেটে কোনো উপাদান থাকবে না তাকে বলবো আমরা কি, ফাঁকা সেট। সাইডে এখানে এন, জেড এবং কিউ তিনটা আমি ক্যাপিটাল লেটার দিছি। আমাদের এন হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1-এর 0 থেকে বড়, যেমন 1 2 3 4 5 6 7 8, এগুলোকে বলা হয় কি, আমাদের স্বাভাবিক সংখ্যা। জেড হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি, শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় আমাদের পূর্ণ সংখ্যা, শূন্য সহ। তাহলে কি শূন্য হবে 1 2 3 -1 -2 -3, ইত্যাদি সংখ্যাগুলো আমাদের কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। কি হচ্ছে আমাদের মূল সংখ্যা। আসলে এই আলোচনাগুলো আমাদের অধ্যায়, তোমাদের অধ্যায় 1-এ আছে, কিন্তু অধ্যায় 1 যেহেতু তোমাদের সিলেবাসে নাই, সেক্ষেত্রে আমি একটা আলাদা করে ভিডিও দিয়ে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, কিংবা সামনে যখন আমরা অঙ্ক করব ডিটেলসে তখন এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে না আর ভিডিওটা বড় করি। এরপর চলে যায় আমাদের নিশ্চিত সেট বা ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট বা নিশ্চিত সেট কি, দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পর নিশ্চিত সেট বলে। অর্থাৎ দুইটা সেট আছে, এই দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন বা সাধারণ উপাদান না থাকে, এই সেটটা জানার আগে আমরা যদি আমরা ইন্টারসেকশন অফ সেট জানলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হইতাম। আমি সংক্ষেপে আলোচনা করতেছি। দেখি এ একটা সেট, এর উপাদান 1 এবং 2। বি একটা সেট, আমি উদাহরণের সাহায্যে দেখাচ্ছি যাতে জিনিসগুলো মনে থাকে, 2 এবং 3, দুইটা সেট নিলাম। এই দুইটা সেটের যদি আমরা ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন মানে কি, এ ইন্টারসেকশন বি যদি করি, তাহলে শুধুমাত্র কমন উপাদানগুলো অ্যান্সার হবে। অর্থাৎ দুইটা সেটের মধ্যে যেগুলো মিল আছে, এই দুইটার মধ্যে মিল আছে কি, আমাদের শুধু 2, তার মানে এটা অ্যান্সার হবে কত, 2। কিন্তু এমন যদি হয় যে কমন কোনো উপাদানই নেই, দুইটার মধ্যে কোনো কমন উপাদানই নেই,
তখন সেই সেটটাকে কি বলবে আমাদের নিঃছেদ সেট। উদাহরণ হিসাবে নেওয়া যাক, মনে করি আবার এ একটা সেট, এর উপাদান 1 এবং 2, বি একটা সেট নিলাম, এর উপাদান নিলাম 3 এবং 4। এখন আমি যদি এই দুটা সেটকে ইন্টারসেকশন করি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, তাহলে এর মান কত আমাদের 1 এবং কি 2, ইন্টারসেকশন বি এর মান আমাদের কত 3 এবং 4। এখন বলো দেখি এই দুটা সেটের মধ্যে কি কোনো মিল বা কমন উপাদান আছে? দেখতে পাচ্ছ কোনো কমন উপাদান এখানে আছে 1 2, এখানে 3 4, দুটার মধ্যে কোনো কমন উপাদান নেই। যদি কমন উপাদান না থাকে তখন অ্যান্সার হয় আমাদের কি ফাঁকা সেট, বা যেটাকে আমরা বলি ফাই। এই ফাঁকা সেটটাকে বলা হচ্ছে আমাদের কি এখানে নিঃশেষ সেট। সংজ্ঞাটা কি, দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পরে কি বলে নিঃশেষ সেট বলে। আমরা এইভাবে নিঃশেষ সেট প্রকাশ করতে পারি। আসলে এটা হচ্ছে আমাদের নিঃশেষ সেটটা হচ্ছে ইন্টারসেকশন সেটের এক প্রকার কি জেরক্স কপি আমরা বলতে পারি। আমরা সংযোগ সেট, আমি কিন্তু ধারাবাহিকভাবে এই অধ্যায়ের যতগুলো আমাদের সংজ্ঞা আছে সব সংজ্ঞাগুলো এবং সেটের প্রকারভেদগুলো আমি আলোচনা করে দিয়েছি। আমি শুরুতে বলেছি যে তোমাদের এখন সংজ্ঞা আসবে 20 মার্কের ছোট ছোট টাইপের। এই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কি করতে হবে, সংজ্ঞাগুলো ভালো করে ক্লিয়ার রাখতে হবে। ভিডিওটা একটু লেন্দি হবে, তোমরা ধৈর্য ধরে যদি সম্পূর্ণটা সমাধান করো তাহলে এর পরবর্তীতে সংজ্ঞাগুলো যদি ভালো করে বুঝে দাও, আমি যখন ম্যাথ করাই দিব তখন আরও জিনিসগুলো সহজ হয়ে যাবে এবং ক্লিয়ার হবে। দেখি সংযোগ সেট, ইউনিয়ন অফ সেটস, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো সংযোগ সেট। এটা কি জিনিসটা আগে উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করি। এ একটা সেট, এর উপাদান নিলাম আমি এ এবং বি, এবং আরেকটা সেট নিলাম বি, এই সেটের উপাদান হচ্ছে আমাদের বি এবং সি, আরেকটা নিচ্ছি ডি। এই দুইটা সেটকে যদি আমি সংযোগ করি, সংযোগ কিভাবে করব, সংযোগ সেটের প্রকাশ হচ্ছে কি ইউনিয়ন। তাহলে এ ইউনিয়ন যদি আমরা বি করি, মানগুলো বসাই, এর মান কত এ বি, মাঝখানে ইউনিয়নটা বসাইলাম, বির মান হচ্ছে বি সি ডি। এ ইউনিয়ন বি বা দুইটা সেটের সংযোগ সেট হবে এই যে উপাদানগুলো আছে সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট, অর্থাৎ এই সবগুলো উপাদানেই আমাদের কি হবে সংযোগ সেটে হবে। তাহলে অ্যান্সার কি হবে এ বি সি ডি, সব উপাদানগুলো নিয়েই আমাদের কি হয় সংযোগ সেট হয়। তবে একটা কথা মনে রাখতে হবে, সব উপাদানের মধ্যে যে উপাদানগুলো আবার একই হবে এইগুলোর মধ্যে দুইটার মধ্যে আমরা কি নিব, একটা নিব। ক্লিয়ার? তাহলে সংযোগ সেট এগুলো আমি আরও ডিটেলসে বলতেছি না, কারণ সামনে আমরা যখন ম্যাথ করব ম্যাথে ডিটেলস বিস্তারিত আলোচনা করা হবে। এখানে আমি জাস্ট একটু ছোট্ট করে উদাহরণ দিচ্ছি আর সংজ্ঞাটা বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে সংযোগ সেট কি দুই বা ততোধিক সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তাহলে এই সকল উপাদানগুলো নিয়ে যে সেটগুলো গঠিত হয় সেটাকে বলা হয় কি সংযোগ সেট। এরপর চলে যায় আমাদের ছেদ সেট। ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেট, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট। এখানে কিন্তু কি উপাদান, সাধারণ উপাদান, বা যেটাকে আমরা কি বলতে পারি কমন। দুইটা সেটের মধ্যে যে কমন উপাদানটা থাকবে এই কমন উপাদানটাকে আমরা কি বলবো, এই কমন উপাদানটাকে আমরা বলতে পারি ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেট। উপরে উদাহরণটাই নিচ্ছি, এ একটা সেট, এটার উপাদান এ এবং বি, বি একটা সেট নিলাম, এর উপাদান নিলাম বি সি এবং ডি। এই দুইটা সেটের ছেদ সেট যদি আমরা নির্ণয় করি, ছেদ সেটকে প্রকাশ করা হয় এই চিহ্ন দিয়ে। তাহলে এ ইন্টারসেকশন বি, মানগুলো বসাই, এর মান হচ্ছে আমাদের কি এ বি, ইন্টারসেকশন বির মান হচ্ছে বি সি ডি। তো এই দুইটা সেটের মধ্যে সেট হচ্ছে দুইটা সেটের মধ্যে কমন উপাদান। কমন কথার অর্থ হচ্ছে মিল, যেগুলো মিল আছে এই মিল উপাদানগুলোকে বলা হবে আমাদের কি ছেদ সেট। দেখো তো দুইটার মধ্যে মিল কি, এখানেও বি এখানেও বি, বাকি কারো কোনোটা কিন্তু মিল নাই। তাহলে এই যে বির মধ্যে মিল আছে এই বিটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে ছেদ সেট কি দুইটা বা ততোধিক সেটের মধ্যে আমাদের কি
যে কমন বা মিল উপাদানটা থাকবে এটা নিয়ে আমাদের কি হয়, ছেদ সেট হয়। এখানে আমরা অনেক সময় কি করি, দুইটার মধ্যে ঝামেলা পাকাই ফেলি যে আসলে কোনটা ইন্টারসেকশন বা কোনটা ইউনিয়ন, কারণ চিহ্নগুলো কাছাকাছি হয়ে গেছে, তাই না? চিহ্নগুলো একেবারেই কাছাকাছি। ইউনিয়নটা হচ্ছে আমাদের এই পাশে, আর ইন্টারসেকশন চিহ্নটা হচ্ছে জাস্ট খালি কি এই পাশে। তো মনে রাখবা, আমি যদি ইউনিয়নটাকে সুন্দর করে এইভাবে করে কাপ বানাই দিই, তাহলে আমরা কি করি বলতো, কাপের সব জিনিসগুলো, সব উপাদানগুলো দিতে পারি না। কি কি দিতে পারি এখানে? এখানে আমরা কি দিই, পানি দেই, কাপের মধ্যে পানি দেই, তাই না? এখানে আমরা কি দিই, চিনি দেই, এখানে চা পাতা দেই, সব কিছু দিই। সব কিছু দিয়ে আমরা কি বানাই, চা বানাই না? তাহলে যদি তোমরা এইভাবে দেখো, এই কাপের মতো দেখো, তাহলে এই সব উপাদানগুলো নিয়ে সে সেটটা কী হবে, গঠিত হবে। মনে থাকবে, কাপের মতো যদি দেখো তাহলে সে কী হবে, সব উপাদানগুলো নিয়েই গঠিত হবে। ঠিক আছে? আর এইবার দেখো, এই চিহ্নটা দেখতে কিসের মতো, ক্যাপের মতো। দেখো তো সুন্দর করে, আমরা এইটুকু যদি বাড়তি করে দিই তাহলে কী হয়ে গেল, একটা স্টাইলিশ ক্যাপ হয়ে গেল। ক্যাপে যদি তুমি চা দাও, চিনি দাও, হ্যাঁ কিছু থাকবে, সব কিছু কী হয়ে যাবে, পড়ে যাবে, অল্প কিছু থাকবে, অর্থাৎ কমনটা থাকবে। তাহলে এইভাবে যে কমন উপাদানটা নিয়ে যে সেটটা হবে, সেটা হচ্ছে আমাদের কি সেট, ছেদ সেট, ইউনিভার্সাল অফ সেট। দেখো এগুলো প্রত্যেকটার সাথে একটা সম্পর্ক আছে। একটু আগে যেমন সংযোগ সেটের সাথে ছেদ সেটের সম্পর্ক ছিল, এখানে সার্বিক সেটের সাথে আবার কি পূরক সেটের একটা সম্পর্ক আছে। এই লেকচারটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। প্রত্যেকটার সাথেই প্রত্যেকটা কি আছে, একটা সম্পর্ক আছে। ঠিক আছে? এখন দেখি সার্বিক সেট কি। সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। কঠিন সংজ্ঞা মনে হচ্ছে, তাই না? তাহলে সার্বিক সেট আমি যদি সহজভাবে বলি, এত বড় সংজ্ঞাটাকে আমি যদি সহজভাবে বলি, যেই সেটের মধ্যে সকল সেটের উপাদানগুলো থাকবে, সহজ কথা একেবারে, যেই সেটের মধ্যে সকল সেটের উপাদানগুলো থাকবে, সহজভাবে বলতে পারি এটা আমাদের কি জননী বা মা বলতে পারি, সকল সেটের মা। অর্থাৎ এখান থেকে বাকিগুলো কি হবে, জন্মগ্রহণ করবে। সার্বিক সেটটাকে তুমি মা বলতে পারো, কারণ এখান থেকে বাকি সেটগুলো কি করবে, জন্মগ্রহণ করবে। হ্যাঁ, তাহলে ইউ হচ্ছে আমাদের কি সেট, সার্বিক সেট। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ইউ দ্বারা প্রকাশ করি। সার্বিক সেট কি দ্বারা প্রকাশ করি, এই ইউ দ্বারা প্রকাশ করি। আর সার্বিক সেট হচ্ছে কি, যে সেটের মধ্যে সকল উপাদানগুলো কি থাকবে, বিদ্যমান থাকবে, এটাই কি হবে, সকল সেটের উপসেট হবে। পূরক সেট। পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে যদি সার্বিক সেট এবং ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট, এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। তোমরা সংজ্ঞাটা একটু দেখে নিবা, মেমোরাইজ করার চেষ্টা করো। আমি জিনিসটা মেইন থিমটা বোঝার চেষ্টা করতেছি। ইউ সার্বিক সেট, এই সেটের মধ্যে কি সকল উপাদানগুলো বিদ্যমান ছিল। আমি একটা উদাহরণ দিই। তাহলে ইউ সেটের মধ্যে কি কি উপাদান ছিল আমাদের, 1 2 3 4 5। আমি অন্য একটা সেট নিলাম যেটা এ সেটের মধ্যে আমি উপাদান দিলাম 1 2 3। এখন বলো, এর মধ্যে যে উপাদানগুলো আছে এগুলা ইউ এর মধ্যে আছে। একটু আগে বলছি ইউ এর মধ্যে সব উপাদানগুলোই থাকবে। আমি যদি আবার বি একটা সেট নিই, এখানে মনে করো আমি 3 আর 4 দিলাম, তাহলে এই বি সেটের উপাদানগুলো কি আছে, আমাদের ইউ এর মধ্যে আছে। তাহলে যে সেটের মধ্যে সকল উপাদানগুলো থাকবে সেটা হবে কি সেট, সার্বিক সেট। তাহলে পূরক সেটটা কি, আমি যদি এই এ সেটটার পরে সি দেই, তাহলে এটাকে বলা হচ্ছে পূরক সেট। সি হচ্ছে আমাদের কি কমপ্লিমেন্ট অফ সেট, সিটা হচ্ছে কি আমাদের কমপ্লিমেন্ট অফ সেট। তখন এ সিটা কি হবে, ইউ বা সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ যাবে, অর্থাৎ যেই সেটের উপর সি থাকবে সেটা আমাদের কি বাদ যাবে, সার্বিক সেট থেকে বাদ যাবে। আমি যদি বাদ দিয়ে দেখাই, তাহলে ইউ এর মান কত আমাদের 1 2 3 4 5, আর এর মান আমাদের কি দেওয়া আছে 1 2 3। তাহলে 1 2 3 বাদ দিয়ে দিই, 1 2 3 বাদ দিয়ে দিলে আমাদের অ্যান্সার কত আসে, 4 আর 5। এটাকে বলা হচ্ছে আমাদের পূরক সেট। তাহলে পূরক সেট কি, আমাদের সার্বিক সেট থেকে যে সেটটা পূরক সেট নির্ণয় করব সেটা বাদ দিলেই আমাদের কি হবে, আমাদের পূরক সেট বলা হবে। এখন এটা নিয়ে বেশি জটিলভাবে চিন্তা করার দরকার নেই। আমরা যখন ম্যাথ করব পূরক সেট, তখন এই জিনিসগুলো আরও আমরা কী হবো, ক্লিয়ার হবো। এখন আমি শুধুমাত্র মেইন থিমটা বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা জাস্ট খালি এই লেকচারটা থেকে সংজ্ঞাগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবা, আর কোনটা কী দিয়ে প্রকাশ করা হয় এটুকুই। ম্যাথ নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই, কারণ আমি সামনে ম্যাথ নিয়ে ডিটেলসে আলোচনা করব। এবার চলে যায় আমাদের
পূরক সেট তাহলে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? পূরক সেট আমরা উপরে সি দিয়েও প্রকাশ করতে পারি অথবা প্রাইম দিয়েও প্রকাশ করতে পারি। সি হচ্ছে কমপ্লিমেন্টারি, এ হচ্ছে আমাদের কি প্রাইম। যে কোনো একটা থাকলেই তোমাকে বুঝে নিতে হবে এটা কি সেট? পূরক সেট। ঠিক আছে, যেটাই থাকুক অবশ্যই সেটাকে কি করবা? ইউ থেকে বিয়োগ করতে হবে। এবার আমরা আলোচনা করব উপসেট নিয়ে, যেটা ইংরেজিতে সাবসেট। উপসেট কি? কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলা হয়। আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব যথারীতি। তবে উপসেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এইখান থেকে এমসিকিউ বলো আর ছোট ছোট প্রশ্ন বলো এই জায়গা থেকে হওয়ার পসিবিলিটি খুব বেশি উপসেটটা। তাহলে কি? কোনো একটা সেট, মনে করো এ একটা সেট, এ আমি ছোট্ট করে দিচ্ছি, এ সেটের দুইটা উপাদান এ এবং বি। এই এ সেটটাকে যতভাবে গঠন করা যায় সেটা তার কি হবে? উপসেট হবে। আমরা যদি এই উপাদানগুলোকে গঠন করি কীভাবে গঠন করা যায় দেখো তো। আমি যদি দুইটা করে প্রথমে নিই তাহলে এ আর বি নিতে পারি, দুইটার পরে তো আর বি আর এ নিলে আবার একই হচ্ছে, এটা নেওয়া যাবে না। এবার যদি দুইটার পরে একটা করে নিই তাহলে এ নেওয়া যায়, আবার কি নেওয়া যায়? বি নেওয়া যায়, তাই না? এবং এই উপসেটের চিফ গেস্ট হচ্ছে আমাদের ফাঁকা সেট, সবসময় নিতেই হবে এটা। তাহলে দেখো তো এ সেটটাকে আমরা কি করতে পারলাম? চারভাবে গঠন করতে পারলাম। এই যে আমরা একটা সেটকে কয়েকভাবে গঠন করতে পারি এটাকেই বলা হচ্ছে কি? উপসেট। অর্থাৎ এ সেটের উপসেট হচ্ছে এগুলো। আর প্রকাশ করা হয় কি চিহ্ন দিয়ে? উপসেটকে এই চিহ্ন দিয়ে উপসেটকে কি করা হয়? প্রকাশ করা হয়। অনেক সময় তোমাদের উপসেটের সংখ্যা নির্ণয় করতে বলে একটা সেট দিয়ে দিল, সাপোজ মনে করো এই সেটটাই দিলাম, এ একটা সেট, এখানে উপাদান হচ্ছে আমাদের কি? এ এবং বি। দিয়ে বলল যে এই সেটের উপসেট সংখ্যা কত, কিভাবে নির্ণয় করবা? এভাবে করার তো সময়, এমসিকিউ যদি দেয় তাহলে এইভাবে ডিটেলসে করে তো বের করার মতো সময় তোমাদের নাই। সেক্ষেত্রে তোমরা সূত্র প্রয়োগ করবা। উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই nটা কি? nটা হচ্ছে আমাদের উপাদান সংখ্যা। এটা হচ্ছে আমাদের কি? উপাদান সংখ্যা। দেখো তো এখানে উপাদান সংখ্যা কয়টা? এই সেটের উপসেট নির্ণয় করতে বলছে, উপাদান সংখ্যা কয়টা? এখানে দুইটা, একটা এ আর একটা হচ্ছে কি? বি। তাহলে 2 টু দি পাওয়ার, এখানে দুইটা উপাদান, n এর মান কত আমাদের বসাবো? 2 বসাবো 4। এই সেটের উপাদান সংখ্যা আমাদের কয়টি? 4টি। এভাবে করে আমরা কি করতে পারি? উপসেটের উপাদান সংখ্যাও নির্ণয় করতে পারি। তাহলে সার্ভ বা উপসেটটা কি? কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এই যে একটা সেট ছিল সেটগুলো যতভাবে গঠন করা যায় এটাকেই বলা হচ্ছে তার কি? উপসেট। এবার চলে যাই প্রকৃত উপসেট, অ্যানাদার গুরুত্বপূর্ণ টপিক, প্রকৃত উপসেট। আমরা এই উপসেট এবং প্রকৃত উপসেটের মধ্যে অনেক সময় কি করে ফেলি? ঝামেলা বাঁধাই ফেলি, যে দুইটা মনে কাছাকাছি মনে করি, আসলে দুইটা জিনিস কিন্তু ভিন্ন। দেখো কিভাবে, উদাহরণস্বরূপ দেখো আমি এখানে এ একটা সেট নিছি যেটার উপাদান হচ্ছে আমাদের 3, 4, 5 এবং 6। বি একটা সেট নিছি যেটার উপাদান 3 এবং 5। এই যে বি সেটটা, এই বি সেটটা হচ্ছে এ সেটের উপসেট। কিভাবে উপসেট? কারণ সংজ্ঞায় বলে দেওয়া আছে কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলা হয়। এখন আমি তো উপসেট গঠনই করিনি, আমি কিভাবে বলবো যে এখানে উপাদান সংখ্যা আমাদের কম নাকি উপাদান সংখ্যা বেশি? তোমরা গঠন করে দেখতে পারো, দুইটা সেটের যদি উপাদান গঠন করো তাহলে অবশ্যই এইটা থেকে এটা উপাদান সংখ্যা কি হবে? কম হবে। এই জন্য এটাকে বলা হয় কি? আমাদের প্রকৃত উপসেট। ক্লিয়ার? আরও আমি সামনে যখন ম্যাথ করব, ম্যাথ করার সময় আমি প্রকৃত উপসেটটা আরও বেশি ক্লিয়ার করবো। তুমি জাস্ট এই পর্যন্ত সংজ্ঞাটা মনে রাখবা যে উপসেট আর প্রকৃত উপসেটটা হচ্ছে আমাদের কি থাকবে? উপাদান কম থাকবে। কয়টা উপাদান কম থাকবে? একটা উপাদান কম থাকবে। সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস কি? 1। প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র 2 টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ উপসেটটা থেকে একটা উপাদান বাদ দিলে সেটাকে বলবো আমরা কি? প্রকৃত উপসেট। যেমন আমি একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল আমি যে একটা উদাহরণ দিই, এ সেট, এটার উপাদান ছিল এ এবং বি। আমি যদি এটার উপসেট নির্ণয় করি, উপসেট বলতে এই প্রকাশ, এই উপসেট যদি নির্ণয় করি তাহলে উপসেট হয় এ বি, এ তারপর বি এবং ফাঁকা সেট। এগুলো হচ্ছে আমাদের কি? এটার উপসেট। কিন্তু যদি আমি কয়টা হইলো তাহলে উপসেট? 4টা সংখ্যা।
কিন্তু যদি প্রকৃত উপসেট নির্ণয় করি, প্রকৃত উপসেট প্রকাশটা হচ্ছে আমাদের শুধুমাত্র এইভাবে, প্রকৃত উপসেট যদি নির্ণয় করি তখন এটা বাদ হয়ে যাবে। তখন উপসেট হবে কি এ বি এবং কি ফাঁকা সেট। এই যে একটা উপাদান কি হয়ে গেল বলতো, কমে গেল না? এই একটা উপাদান কমে যাওয়াকে বলা হচ্ছে কি প্রকৃত উপসেট। ওই জন্য সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস কি 1। যদি প্রকৃত উপসেট নির্ণয় করতে বলে তাহলে এক কি করে দিবা, বিয়োগ করে দিবা। আর যদি উপসেট নির্ণয় করতে বলে তখন কি 2 টু দি পাওয়ার n হবে। এরপর চলে যায় সেটের সমতা। সেটের সমতা কি, দুটি সেটের উপাদান যদি একই হয় সেই দুটিকে সমান সেট বলা যায়। এখানে আমরা দেখি যে এ সেট উপাদান হচ্ছে 3 5 7, বি সেটের উপাদান হচ্ছে 5 3 3 7 এবং সি সেটের উপাদান হচ্ছে 7 7 3 5 5। দেখো তো এখানে জোড়া জোড়া একই হয়ে গেছে না, জোড়া জোড়া একই হয়ে গেছে না, জোড়াগুলো একই হয়ে গেছে না। তুমি যদি একটা কল্পনা করো তাহলে এখানে কি হচ্ছে 5 3 এবং কি হচ্ছে 7 হচ্ছে। এখানে যদি দুইটার মধ্যে একটা কল্পনা করো তাহলে কি হচ্ছে 7 3 এবং কি হচ্ছে 5 হচ্ছে। এখন দেখো তো তিনটায় কি হয়ে গেছে, এক হয়ে গেছে। ওলট পালট আছে, সামনে পিছনে আছে, কিন্তু দেখো এখানেও 3 5 7, এখানেও 3 5 7। এই জায়গাতে সি এর মানও কি আছে 3 5 এবং কি 7, তিন জায়গাতেই 3 5 7 আছে। এই যে তিন জায়গায় সমান আছে এটাকে আমরা কি বলতে পারি, সমান সেট বলতে পারি। এটাকে বলা হচ্ছে আমাদের কি সেটের সমতা। অর্থাৎ দুইটি বা তারও বেশি সেটের উপাদান যদি একই হয় তাহলে তাকে আমরা কি বলবো, সেটের সমতা বলবো। আমরা আজকের লেকচারের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। তোমরা অবশ্যই লেকচারটা যদি ভালো লাগে, তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে এই লেকচারটা শেয়ার করে দিবা, বেশি বেশি শেয়ার করবা, লাইক করবা যাতে পরবর্তীতে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যাতে পরবর্তীতে এই ভিডিওগুলো তোমাদের মিস না হয়। আমি কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের এসএসসির যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় এইভাবে করে বেসিক থেকে ক্লিয়ার করে ধারাবাহিকভাবে আমি আলোচনা করব, ঠিক আছে? এখন আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেট। দুইটা সেট নিছি আমি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই দুইটা সেটের অন্তরের প্রকাশ হচ্ছে এ বাদ বি অথবা এ বিয়োগ বি। এটাকে বাদ বলা হয়, এই চিহ্নটাকে আমরা কি বলি বলো তো, বাদ। তাহলে এ বাদ বি অথবা কি এ বিয়োগ বি, এইভাবে করে আমরা প্রকাশ করি। তাহলে দুইটা সেট এ এবং বি, এই দুইটা সেটের অন্তর হচ্ছে, আমরা কি করব, এর উপাদান থেকে বির উপাদানগুলোকে বাদ দিব। বাদ দিলে আমরা কি এই সেটের অন্তর পাবো। ডিটেলসে যদি দেখি তাহলে এ বিয়োগ বি বা বাদ বি যেটাই, এর মান আমাদের কত এখানে বলো তো, 1 2 3 4, বিয়োগ হচ্ছে আমাদের বি এর মান কত 2 এবং 4। এই প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদানকে বাদ দিলেই আমাদের বাদ যাচ্ছে কি, তাহলে 2, এখানে 2 বাদ, এখানে 4, এখানে 4 বাদ। অ্যান্সার হচ্ছে আমাদের কত 1 এবং 3। এই যে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটকে বাদ দিলাম, এটাকেই বলা হচ্ছে আমাদের কি সেটের অন্তর। এবার আলোচনা করবো আমরা ক্রমজোড়। ক্রমজোড় বা পেয়ার বা যেটাকে আমরা বলি জোড়া, ঠিক আছে? জোড়া থাকতে আমরা সবাই ভালোবাসি না? এই যে জোড়া বা ক্রমজোড় জিনিসটা কি, সরি এখানে বানানটা একটু ভুল আছে, এখানে শুধু হবে ম। তাহলে ক্রমজোড় এক জোড়া উপাদানের মধ্যে কোনটির প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে প্রকাশ করাকে আমরা কি বলি, ক্রমজোড় বলি। জিনিসটা কঠিন হয়ে যাচ্ছে। এটা একটা ক্রমজোড়, মানে পাশাপাশি অবস্থান করবে। এ আর বি এই দুটাকে যদি আমি একসাথে বলি তাহলে এটাকে আমরা, আর এই পাশে যদি আমি নিই এক্স এবং ওয়াই, উল্টা হয়ে গেল, সমস্যা নাই। তাহলে আমরা সহজভাবে এখানে কি করতে পারি, এই যে প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান এবং দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান আমরা সমান লিখতে পারি, অর্থাৎ এ সমান সমান আমরা এক্স লিখতে পারি। এবং প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান এবং দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান আমরা কি করতে পারি, সমান লিখতে পারি, অর্থাৎ ডি সমান সমান কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের ক্রমজোড়ের কি নিয়ম। আর একটু ক্লিয়ার করে যদি দেই, এক্স কমা ওয়াই ইকুয়াল 3, 2, তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথমটার সাথে প্রথম এক্স সমান সমান 3 লিখতে পারি, আর ওয়াই সমান সমান কত লিখতে পারি, ওয়াই সমান সমান 2 লিখতে পারি। এটাকে বলা হচ্ছে ক্রমজোড়, ঠিক আছে? প্রথম উপাদানটা প্রথম সেটের প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান
এবং দ্বিতীয় ক্রমজোরের দ্বিতীয় উপাদান কী হবে, সবসময় সমান হবে। এটা হচ্ছে আমাদের কি ক্রমজোরের নিয়ম। আমাদের ক্রমজোরের কিছু ম্যাথ আছে, ওইখানে যখন আলোচনা করব তখন আরও ডিটেলসে কী করা যাবে, আলোচনা করা যাবে। এবার চলে যাই কার্তেশীয় গুণজ। কার্তেশিয়ান গুণজ বা কার্তেশিয়ান প্রোডাক্ট জিনিসটা কি, এটাকে আমরা কি করতে পারি, ক্রস দিয়ে প্রকাশ করি। কার্তেশীয় গুণজটা কী দিয়ে প্রকাশ করি, ক্রস দিয়ে প্রকাশ করি। ক্রমজোরের সাথে এটা কিন্তু আমাদের উৎপত্তিভাবে একটা সম্পর্ক আছে। দেখো ক্রমজোর সংজ্ঞা বইয়ে স্পষ্টভাবে দেওয়া নাই, আমি মোটামুটি একটা আঙ্গিকে দিয়েছি। এ ক্রস বি ইকুয়াল, যদি আমাদের এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয়, তাহলে ক্রমজোর আকারে গঠিত সেটকে আমরা কি বলতে পারি, কার্তেশীয় গুণজ বলতে পারি। উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। এ একটা সেট, এর উপাদান নিলাম আমি এ এবং বি। বি একটা সেট, এর উপাদান নিলাম আমি 2 এবং 3। এই দুটার কার্তেশীয় গুণজ কী হবে, তখন আমরা এর সাথে বিকে গুণ করে দেবো। এটাই হচ্ছে কার্তেশীয় গুণজ, ঠিক আছে। গুণ করে দিলে তাহলে আমি লিখি এ কমা বি ইন্টু ক্রস কি আমাদের সি কমা 2 কমা কি আমাদের 3। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আগের মতোই ক্রমজোর, এই এর সাথে কি হবে 2 হবে একবার, এর সাথে 2 হবে একবার, এর সাথে 3 হবে একবার, বির সাথে 2 হবে একবার, বির সাথে 3 হবে একবার। অর্থাৎ এক্সের মানটা সবসময় এর মধ্যেই থাকবে, আর ওয়াইয়ের মানটা কী থাকবে, বি এর মধ্যে থাকবে। বেশি জটিলভাবে চিন্তা করার দরকার নেই। এই যে জোড়াগুলো গঠন করলো না, এটা হচ্ছে আমাদের কি কার্তেশীয় গুণজ। আমি যখন ম্যাথ করাবো তখন একেবারে ভাঙে ভাঙে ডিটেলসে বুঝাবো, আর এখানে শুধুমাত্র আজকে সংজ্ঞা এবং বেসিক ধারণা। হ্যাঁ, তাহলে আমরা জানলাম যে এ ক্রস বি এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু যদি বি হয়, তাহলে ক্রমজোর আকারে গঠিত সেটকে আমরা কি বলতে পারি, কার্তেশীয় গুণজ। আমাদের আজকের লাস্ট আলোচনা হচ্ছে ভ্যান চিত্র বা ভ্যান ডায়াগ্রাম। জন ভ্যান নামে বিজ্ঞানী, তিনি কী করছে, আমাদের ভ্যান চিত্র আবিষ্কার করছে। ভ্যান চিত্র কি, এই যে সেটগুলো আছে, এতক্ষণ ধরে যে সেটগুলোকে আলোচনা করলাম, এই সেটগুলোকে চাইলে আমরা কী করতে পারি, জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। আর এই জ্যামিতিক চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করা হয় কোনো একটা সেটকে, তখন সেটাকে বলা হবে কি আমাদের ভ্যান চিত্র। তাহলে সেটটাকে যদি আমরা জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, ভ্যান চিত্র বলতে পারি। আমি একটা আয়তক্ষেত্র আঁকছি, এই আয়তক্ষেত্রটা আমি সার্বিক সেট দিলাম, অর্থাৎ এখানে সব উপাদানগুলো কি আছে, বিদ্যমান আছে। আমি যদি এখন এই একটা বৃত্ত নিলাম, এটার নাম দিলাম এ, আর একটা বৃত্ত নিলাম, এটার নাম দিলাম বি। এখানে উপাদান আমি চিহ্নিত করলাম 1 2 3, এখানে কি 4 এবং 5। এই যে আমি উপাদানগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম, আমি চাইলে এই বাইরেও দিতে পারি একটা উপাদানগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। এই চিত্রের মাধ্যমে প্রকাশ করাটাকে, অর্থাৎ সেটটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাটাকেই বলা হচ্ছে কি আমাদের ভ্যান চিত্র। আমি যখন ভ্যান চিত্র বোঝাবো তখন আবার ডিটেলসে কী করবো, এগুলো আলোচনা করব। আজকে আলোচনা শেষ হলে এই পর্যন্তই। তোমরা একটু কষ্ট করে এই ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবা, অবশ্যই লাইক এবং শেয়ার করবা, কারণ আমি ধারাবাহিকভাবে তোমাদের এসএসসি 2026-এর যে 8টা অধ্যায় আছে গণিতের, সবগুলো অধ্যায় আমি ধারাবাহিকভাবে বেসিক থেকে এবং ম্যাথগুলো কী করব, করে যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আজকে ছিল পার্ট 1, এরপরে পার্ট 2 আসবে। মানে আমাদের 2 অধ্যায়ে যতগুলো আমাদের ভিডিও লাগে পার্ট টু পার্ট আসবে। এরপরে পরবর্তীতে তোমরা কমেন্ট করে জানাবা যে কোন অধ্যায়টা তোমাদের কাছে কঠিন লাগে, কমেন্টে জানাইও। সেগুলো ভিডিও আমি কী করব, ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। তোমাদের সাথে আছি, তোমরা অবশ্যই ভিডিওগুলো কী করবা, লাইক শেয়ার বেশি করে দিবা, বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই ভিডিওগুলোকে ছড়াই দিবা। ধন্যবাদ, ভালো থাকো সবাই, শুভকামনা সবার জন্য।